হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সায়েন্স গাইড। আজকে আলোচনা করতে চলেছি ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন আসক্তি। এই ইলেকট্রন অ্যাফিনিটিকে আমরা ই দ্বারা প্রকাশ করব। ই ফর ইলেকট্রন, এ ফর অ্যাফিনিটি। ইলেকট্রন অ্যাফিনিটি বলতে কী বোঝায়? ধরে নাও কোনো একটা অ্যাটম রয়েছে, এই অ্যাটমে কেন্দ্রে নিউক্লিয়াস রয়েছে, রাইট? এই অ্যাটমে বাইরে কক্ষে ইলেকট্রন যুক্ত করব, প্লাস এ। ইলেকট্রন যুক্ত করলে অ্যাটমটি 1 ইউনিট নেগেটিভ চার্জে পরিণত হবে, আর যে পরিমাণ শক্তি রিলিজ করবে সেই পরিমাণ শক্তিকে বলবো আমরা ইলেকট্রন আসক্তি। অর্থাৎ বাইরে কক্ষে ইলেকট্রন যুক্ত করার ফলে অ্যাটম থেকে কিছু পরিমাণ শক্তি রিলিজ হবে, কিছু পরিমাণ শক্তি রিলিজ হচ্ছে, আর এই পরিমাণ শক্তিকে আমরা বলবো ইলেকট্রন আসক্তি বা ইলেকট্রন অ্যাফিনিটি। তাহলে ইলেকট্রন অ্যাফিনিটি বলতে বোঝায় কোনো গ্যাসিয়াস অ্যাটমের বাইরে কক্ষে একটি ইলেকট্রন যুক্ত করলে যে পরিমাণ শক্তি রিলিজ করে বা যে পরিমাণ শক্তি নির্গত হয় সেই পরিমাণ শক্তি বলা হয় ইলেকট্রন আসক্তি। ধরে নাও এম একটা মেটাল রয়েছে গ্যাসিয়াস অবস্থায়, আমি বাইরের সাবশেলে ইলেকট্রন যুক্ত করব। তাহলে ইলেকট্রন যুক্ত করলে এই মেটালটা 1 ইউনিট নেগেটিভ চার্জে পরিণত হবে এবং তার সঙ্গে শক্তি রিলিজ করবে, আর যে পরিমাণ শক্তিটা রিলিজ করবে সেটাকেই বলা হয় ইলেকট্রন অ্যাফিনিটি। যেহেতু শক্তি রিলিজ করছে তাহলে সিস্টেম থেকে শক্তি বেরিয়ে যাচ্ছে, তাহলে এখানে আমরা বলবো যে এই প্রসেসটা এক্সোথার্মিক প্রসেস এবং ডেল্টা এইচ হবে নেগেটিভ, তাহলে প্রসেসটা হবে এক্সোথার্মিক প্রসেস। এক্সোথার্মিক প্রসেস হবে এবং ডেল্টা এইচ মান নেগেটিভ হবে। তাহলে এখান থেকে বুঝতে পারছি যে ইলেকট্রন অ্যাফিনিটি মানে বাইরের দিকে নতুন একটি ইলেকট্রন বাইরের উপকে যুক্ত করতে হবে, যুক্ত করলে কিছু পরিমাণ শক্তি রিলিজ করবে, আর সেই শক্তিকে বলবো আমরা ইলেকট্রন অ্যাফিনিটি। এই ইলেকট্রন অ্যাফিনিটির ইউনিট কী হবে, আমরা কোন ইউনিট দ্বারা প্রকাশ করব? ইলেকট্রন অ্যাফিনিটি ইউনিট আসবে ইলেকট্রন ভোল্ট পার মোল অথবা কিলোজুল পার মোল প্রতি মোল থেকে, অথবা কিলো ক্যালোরি পার মোল। এই সমস্ত ইউনিটগুলো ব্যবহার করা হবে ইলেকট্রন আসক্তি। তো ইলেকট্রন আসক্তি আমরা দেখলাম যে ইলেকট্রনকে অ্যাড করতে হবে, তাহলে প্রথমেই ভাবতে হবে যে ইলেকট্রনকে অ্যাড করা যাবে কিনা। দ্বিতীয় ভাবতে হবে যে নতুন ইলেকট্রন যে অ্যাড করা হয়েছে ওই নতুন ইলেকট্রনের উপর নিউক্লিয়াসে আকর্ষণ বল কতটা, তাহলে এর উপর ডিপেন্ডস করছে যে কতটা পরিমাণ শক্তি রিলিজ করবে, রাইট? তাই প্রথম ভাবতে হবে যে ইলেকট্রনটাকে বাইরের সাবসেলে অ্যাড করা যাবে কিনা। দ্বিতীয় ভাবতে হবে যে ইলেকট্রন যে অ্যাড করা হয়েছে ওই অর্থাৎ নিউলি অ্যাডেড ইলেকট্রনের উপর নিউক্লিয়াসে আকর্ষণ বল কীরূপ, এই দুটি জিনিস ভাবতে হবে। প্রথমে দেখো আমরা কিছু এক্সাম্পলের সাহায্যে বোঝার চেষ্টা করব যে এই সমস্ত ক্ষেত্রে ইলেকট্রনকে অ্যাড করা যায় না। যেমন ধরো হিলিয়ামের বাইরে কক্ষে ইলেকট্রনিক কনফিগারেশন 1s2, রাইট? হিলিয়ামের বাইরে কক্ষে ইলেকট্রন কনফিগারেশন 1s2। তাহলে হিলিয়ামে 1s2 এখানে ইলেকট্রন আর অ্যাড করা যাবে না, কারণ এসে দেখো দুটি ইলেকট্রন ভর্তি হয়ে গেছে। তাহলে এস যে অরবিটাল আছে এখানে দুটি ইলেকট্রন ভর্তি হয়ে গেছে, এর ফলে এখানে যদি ইলেকট্রন অ্যাড করতে হয় তাহলে 2s1 ইলেকট্রন যাবে। তাহলে 2s অরবিটাল ইলেকট্রন যাবে, তাহলে সেটা হায়ার এনার্জি লেভেল কখনোই ইলেকট্রন অ্যাড করা যাবে না, রাইট? তাহলে এই হিলিয়াম অ্যাটমের ক্ষেত্রে ইলেকট্রন অ্যাড করতে হলে, হিলিয়াম মাইনাস করতে হলে এই নিউলি অ্যাডেড ইলেকট্রনটা 2s অরবিটালে যাবে। এর ফলে কী হয় না, অ্যাটম 2s অরবিটালে ইলেকট্রন অ্যাড করা যাবে না, অর্থাৎ অ্যাড করতে পারবো না। এই সমস্ত ক্ষেত্রে হিলিয়ামে যদি ইলেকট্রন অ্যাড করতে হয় তাহলে বাইরে দিকে শক্তি প্রয়োগ করে ইলেকট্রনটিকে 2s অ্যাড করতে হবে। এর ফলে এই ধরনের কেসের ক্ষেত্রে দেখো বাইরে দিকে শক্তি দিয়ে আমরা ইলেকট্রনকে অ্যাড করতে পারছি। তাহলে এখানে ইলেকট্রন অ্যাফিনিটির মানটা
পজিটিভ আসবে। কেন পজিটিভ আসবে? না বাইরে থেকে আমরা শক্তি প্রয়োগ করে ইলেকট্রনকে অ্যাড করতে পারছি। আবার ধরো এই নিয়নের ক্ষেত্রে ইলেকট্রনিক কনফিগারেশন 2s2 2p6। তাহলে দেখো এসে দুটি ইলেকট্রন রয়েছে আর পি এ মোট 6 ইলেকট্রন রয়েছে। তাহলে প্রতিটি অরবিটালের মধ্যে দুটো করে ইলেকট্রন, তাহলে সমস্ত অরবিটাল ইলেকট্রন দ্বারা ভর্তি। তাহলে নিয়ন ইলেকট্রনের প্রতি কোনো আকৃষ্ট নেই, কারণ সমস্ত অরবিটাল ইলেকট্রন দ্বারা ভর্তি আছে। তাহলে নিয়নে ইলেকট্রনের প্রতি কোনো আসক্তি নেই। যদি ইলেকট্রন অ্যাড করতে হয় তাহলে এর পরের যে সাবসেলটা রয়েছে অর্থাৎ 3s এ ইলেকট্রন ভর্তি হবে। 3s ইলেকট্রন বা 3s এ ইলেকট্রন যদি থাকে সেটা হাই এনার্জি ইলেকট্রন হবে, অর্থাৎ ইলেকট্রনের এনার্জি হাই হবে। নিয়ন এই হাই এনার্জি ইলেকট্রনকে ধরে রাখতে পারবে না। এর ফলে নিয়ন ইলেকট্রন গ্রহণ করতে চাইবে না। যদি আমরা নিয়নে জোর করে ইলেকট্রন বসিয়ে দিই তাহলে বাইরে দিকে শক্তি অ্যাপ্লাই করে ইলেকট্রনটিকে 3s1 এ অর্থাৎ 3s উপকক্ষে বা অরবিটালে ইলেকট্রনটিকে বসাতে হবে। তাহলে এখানে বাইরে থেকে শক্তি প্রয়োগ করতে হবে। শক্তি প্রয়োগ করলে তবেই কিন্তু ইলেকট্রনটাকে আমরা 3s অরবিটালে প্রবেশ করাতে পারবো। যেহেতু শক্তি প্রয়োগ করতে হচ্ছে, এনার্জি আমাদের দিতে হচ্ছে, তাহলে এখানে কিন্তু ইলেকট্রন অ্যাফিনিটি মান পজিটিভ হবে। এই পজিটিভ সাইন কোথাও অর্থ হচ্ছে এই সমস্ত অ্যাটমের ইলেকট্রনের প্রতি কোনো টান নেই বা আসক্তি নেই। নেক্সট ধরো নাইট্রোজেনের ইলেকট্রনিক কনফিগারেশন 2s2 2p3। দেখো এসে দুটি ইলেকট্রন পূর্ণ আছে আর পি উপকক্ষে 3টি ইলেকট্রন রয়েছে, যেটা কিনা হাফ ফিল। তাহলে এখানে ইলেকট্রন অ্যাড করা যাবে, কারণ প্রত্যেকটা অরবিটালে একটা করে ইলেকট্রন আছে। কিন্তু এই রকম ইলেকট্রন কনফিগারেশন স্টেবল। তাহলে এখানে ইলেকট্রন যেহেতু অ্যাড করা যাবে, তাহলে প্লাস ইলেকট্রন যদি দেওয়া হয় তাহলে n- তৈরি হবে। আর n-6 যে ইলেকট্রন কনফিগারেশন 2s2 2p4। 2s2 2p4 মানে ইলেকট্রনটিকে আমরা পি অরবিটালে অ্যাড করা হয়েছে, এই পি অরবিটালে অ্যাড করা হয়েছে। কিন্তু এখানে দেখো ইলেকট্রন কনফিগারেশন হয়ে গেছে আনস্টেবল। তাহলে কোনো অ্যাটম স্টেবল থেকে আনস্টেবল ইলেকট্রন কনফিগারেশন হবে না। কোনো অ্যাটমের স্টেবল থেকে আনস্টেবল ইলেকট্রন কনফিগারেশন হবে না। একথা অর্থ যে নাইট্রোজেন অ্যাটম ফার্দার ইলেকট্রন গ্রহণ করে 2p4 করতে চাইবে না। তাহলে এই সমস্ত ক্ষেত্রে কি হবে? যদি ইলেকট্রন অ্যাড করতে হয় তাহলে বাইরে থেকে শক্তি প্রয়োগ করে ইলেকট্রনকে অ্যাড করতে হবে। তাহলে এই সমস্ত ক্ষেত্রে দেব ইলেকট্রন অ্যাফিনিটি মান পজিটিভ, অর্থাৎ এই সমস্ত অ্যাটমের ক্ষেত্রে ইলেকট্রন অ্যাফিনিটি একদমই কম, পজিটিভ ভ্যালু ইন্ডিকেট করছে একদম কম, অর্থাৎ ইলেকট্রনের প্রতি কোনো আসক্তি নেই। জোর করে ইলেকট্রনটিকে আমরা এনার্জি প্রয়োগ করে ইলেকট্রনটিকে আমরা এই নাইট্রোজেনের ক্ষেত্রে 2p অরবিটালে প্রবেশ করানো হচ্ছে। আবার ধরো বেরিলিয়ামের ক্ষেত্রে ইলেকট্রনিক কনফিগারেশন 2s2। দেখো 2s2 মধ্যে এই s যে অরবিটাল রয়েছে এই s অরবিটালে কোনো ফাঁকা নেই যে ইলেকট্রন গ্রহণ করার জন্য। তা যেহেতু ইলেকট্রন গ্রহণ করার জন্য কোনো ফাঁকা নেই, তাহলে দেখবো যে বেরিলিয়াম ইলেকট্রনের প্রতি কোনো আসক্তি নেই। আবার 2s2 এই ইলেকট্রন কনফিগারেশনটা স্টেবল, কারণ ফুলফিল আছে, রাইট, স্টেবল। আর স্টেবল ইলেকট্রন কনফিগারেশন রয়েছে এবং কোনো অরবিটাল ফাঁকা নেই যে ইলেকট্রন গ্রহণ করার জন্য। তাহলে এই সমস্ত অ্যাটমগুলো ফার্দার ইলেকট্রন গ্রহণ করতে চাইবে না। যদি আমরা ইলেকট্রন গ্রহণ করানো হয় তাহলে মাইনাস তৈরি হবে। তাহলে এই সমস্ত ক্ষেত্রে দেখব যে এনার্জি প্রয়োগ করে ইলেকট্রনটাকে গ্রহণ করাবে। এই ইলেকট্রনটা যাবে, এই ইলেকট্রন কত হবে? 2s2 2p1 হয়ে যাবে, অর্থাৎ পি সাবসেল রয়েছে, এই পি সাবসেলের মধ্যে যে অরবিটাল রয়েছে ওই অরবিটালের মধ্যে ইলেকট্রনটি প্রবেশ করবে। কিন্তু এই রকম ইলেকট্রন কনফিগারেশন আনস্টেবল ইলেকট্রন কনফিগারেশন। তাহলে এই স্টেবল থেকে আনস্টেবল ইলেকট্রন কনফিগারেশন হবে না কোথাও অর্থ হচ্ছে বেরিলিয়াম ফার্দার ইলেকট্রন গ্রহণ করতে চাইবে না। যদি ইলেকট্রন গ্রহণ করানো হয় তাহলে বাইরে থেকে শক্তি প্রয়োগ করে ইলেকট্রনটিকে যোগ করতে হবে, অর্থাৎ ইলেকট্রন অ্যাফিনিটির মানটা পজিটিভ আসবে, মানে ওই অ্যাটমের ইলেকট্রন অ্যাফিনিটি কম।
তাহলে বোঝা গেল যে সমস্ত অ্যাটমের হাফ ফিল বা ফুল ফিল ইলেকট্রনিক কনফিগারেশন আছে তাদের ক্ষেত্রে ইলেকট্রন অ্যাফিনিটির মান কম হয় এবং ইলেকট্রন যোগ করলে বাইরে থেকে এনার্জি দিয়ে ইলেকট্রন যোগ করতে হয়, এর ফলে ইলেকট্রন অ্যাফিনিটির মানটা পজিটিভ চলে আসে। এবার দেখবো আমরা যে ধরা যাক ও মাইনাস, অর্থাৎ নেগেটিভ ফেসের সঙ্গে ইলেকট্রন যোগ করব। দেখো নেগেটিভ ফেসের সঙ্গে যদি ইলেকট্রন যোগ করতে চাই তাহলে ওই নেগেটিভ ফেসেসটা ইলেকট্রন গ্রহণ করবে না। তার কারণ কি? তার কারণ দেখো এই অ্যাটমটা অথবা অক্সিজেন যে মাইনাস রয়েছে আর ইলেকট্রন যখনই অ্যাড করতে যাবো ইলেকট্রন নেগেটিভ চার্জ, তাহলে এই দুটো নেগেটিভ চার্জ পরস্পরকে রিপালশন করে বা বিকর্ষণ করে, বিকর্ষণ করে আর বিকর্ষণ করার ফলে ইলেকট্রনটিকে ওই ও মাইনাসের বাইরে যে অরবিটাল রয়েছে সেখানে অ্যাড করা যাবে না। তাহলে বিকর্ষণ করার ফলে ইলেকট্রনটিকে সহজে বাইরের কক্ষে যুক্ত করা যাবে না। যেহেতু ইলেকট্রনটিকে বাইরের কক্ষে যুক্ত করা যাচ্ছে না, তাহলে এই ধরনের কেসের ক্ষেত্রে আমরা দেখব যে ইলেকট্রনকে যদি অ্যাড করতে চাই তাহলে বাইরে থেকে এনার্জি প্রয়োগ করে ইলেকট্রনটিকে অ্যাড করতে হবে। তাহলে ইলেকট্রনটিকে অ্যাড করার জন্য বাইরে থেকে শক্তি প্রয়োজন, যেহেতু শক্তিটা ভেতরে প্রবেশ করছে তাহলে ইলেকট্রন অ্যাফিনিটি মানটা অবশ্যই পজিটিভ আসবে, রাইট? তাহলে পজিটিভ আসবে, অর্থাৎ জোর করে ইলেকট্রনটিকে প্রবেশ করাচ্ছি। তার মানে ও মাইনাসের ইলেকট্রনের প্রতি কোনো আসক্তি না থাকার জন্যই আমরা বাইরে থেকে এনার্জি প্রয়োগ করে ইলেকট্রনটিকে অ্যাড করানো হচ্ছে। তাহলে এই ধরনের কেসের ক্ষেত্রে ইলেকট্রন অ্যাফিনিটি মানটা কম হয় এবং পজিটিভ মান আসবে। ধরো একই ঘটনা ঘটবে যদি আমরা এস মাইনাসের সঙ্গে ইলেকট্রন যোগ করতে চাই, তাহলে সহজে ইলেকট্রন যোগ হবে না, কারণ এই নেগেটিভ আর ইলেকট্রনের নেগেটিভ চার্জ পরস্পরকে রিপালশন করবে। রিপালশনের জন্য এই ধরনের কেসের ক্ষেত্রে ইলেকট্রন অ্যাফিনিটির মানটা পজিটিভ অর্থাৎ লো আসবে, রাইট? তাহলে ইলেকট্রনিক কনফিগারেশন স্টেবল এবং নেগেটিভ চার্জ এই দুটো ক্ষেত্রে ইলেকট্রন অ্যাফিনিটি মানটা একদমই কম এবং পজিটিভ ভ্যালু আসবে। দ্বিতীয় আলোচনা করব যে কোন কোন অ্যাটমগুলো তাহলে ইলেকট্রনের প্রতি আসক্তি হবে। তারাই আসক্তি হবে যারা ইলেকট্রন গ্রহণ করলে স্টেবল ইলেকট্রন কনফিগারেশন পাবে, এবং তাদের ক্ষেত্রেই আসক্তি থাকবে যারা ফাঁকা অরবিটাল আছে এবং সেই ফাঁকা অরবিটালে ইলেকট্রনকে অ্যাড করা যাবে। যেমনই ধরো হ্যালোজেনের ক্ষেত্রে ফ্লুরিনের ক্ষেত্রে ইলেকট্রনিক কনফিগারেশন দেখো 2s2p5, রাইট? তাহলে 2p5 মানে দেখো পি যে অরবিটাল রয়েছে পি অরবিটালে 5টা ইলেকট্রন থাকে, এই 5টা, এইখানে দেখো একটি ইলেকট্রন নেই অর্থাৎ ফাঁকা রয়েছে। তাহলে ফ্লুরিনের ক্ষেত্রে একটা ইলেকট্রন অ্যাড করা যাবে যেহেতু ফাঁকা আছে, তাহলে অ্যাড করা গেলে এম মাইনাস 3 হবে। এম মাইনাসের ক্ষেত্রে ইলেকট্রনিক কনফিগারেশন 2s2p6 অর্থাৎ স্টেবল ইলেকট্রন কনফিগারেশন। দেখো এইটা তুলনায় এটা স্টেবল ইলেকট্রন কনফিগারেশন, আবার ইলেকট্রনকে অ্যাড করা যাবে। তাহলে দেখবো যে ফ্লুরিনের ইলেকট্রন অ্যাফিনিটি মানটা বেশি, অর্থাৎ সহজে ইলেকট্রন গ্রহণ করবে। গ্রহণ করার কারণটা হচ্ছে যদি ইলেকট্রন গ্রহণ করতে পারে তাহলে 2s2p6 ইলেকট্রনিক কনফিগারেশন অর্জন করবে এবং ইলেকট্রন কনফিগারেশন স্টেবল হবে, রাইট? তাহলে স্টেবল হবে, ইলেকট্রন কনফিগারেশন স্টেবল। আর স্টেবল হওয়ার জন্য এর ইলেকট্রন আসক্তি বেশি, অর্থাৎ ইএ বেশি হবে, অর্থাৎ সহজে ইলেকট্রন গ্রহণ করবে এবং এনার্জি রিলিজ করবে। যখন ফ্লোরিন প্লাস ইলেকট্রন গ্রহণ করবে তখন এখান থেকে কিছু পরিমাণ এনার্জি রিলিজ করে এম মাইনাস তৈরি করবে। তাহলে এই সমস্ত ক্ষেত্রে অর্থাৎ হ্যালোজেনের ইলেকট্রন অ্যাফিনিটির মানটা বেশি হয়, কারণ হ্যালোজেনের ক্ষেত্রে ইলেকট্রন কনফিগারেশন প্রত্যেকটাই NH2NP5 হয়, প্লাস 1 ইলেকট্রন যুক্ত করলে NH2NP6 হয়ে যায়। অর্থাৎ স্টেবল ইলেকট্রন কনফিগারেশন পাওয়ার জন্য সহজে ইলেকট্রনকে গ্রহণ করবে এবং এনার্জি রিলিজ করবে। এর ফলে ইলেকট্রন অ্যাফিনিটি মান নেগেটিভ আসবে এবং উচ্চ মানের আসবে, অর্থাৎ হাই নেগেটিভ ভ্যালু আসবে, কারণ বোঝা যাচ্ছে ইলেকট্রন যোগ করলে স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন আসবে। ধরো অক্সিজেন এবং ফ্লুরিনের মধ্যে তুলনা করো।
অক্সিজেনে ইলেকট্রনিক কনফিগারেশন 2s2 2p4 ইলেকট্রনিক কনফিগারেশন থাকে, আর ফ্লুরিনে ইলেকট্রন কনফিগারেশন 2s2 2p5 থাকে। তাহলে অক্সিজেন প্লাস 1 ইলেকট্রন গ্রহণ করলে O-3 হবে, O- দিয়ে ইলেকট্রনিক কনফিগারেশন 2p5, আর ফ্লুরিনের ক্ষেত্রে ইলেকট্রন গ্রহণ করলে M-3 হবে, যার ইলেকট্রনিক কনফিগারেশন 2s2 2p6। তাহলে এইটা স্টেবল ইলেকট্রন কনফিগারেশন। তাহলে অক্সিজেন এবং ফ্লুরিনের মধ্যে কোন অ্যাটমটি সহজে ইলেকট্রন গ্রহণ করবে? না, ফ্লুরিন, কারণ ফ্লুরিন ইলেকট্রন গ্রহণ করলে স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন পাবে, রাইট? তাহলে যেহেতু স্টেবল ইলেকট্রন কনফিগারেশন স্টেবল হয়ে যাচ্ছে, তাহলে সহজেই ইলেকট্রন গ্রহণ করবে, আর গ্রহণ করলে ফ্লুরিনে ইলেকট্রন অ্যাফিনিটি মান অক্সিজেনের তুলনায় বেশি হবে। কেমন? অক্সিজেনের তুলনায় বেশি হবে। কিন্তু এবার নাইট্রোজেন আর অক্সিজেনের মধ্যে কম্পেয়ার করলে দেখো, নাইট্রোজেনে ইলেকট্রন কনফিগারেশন 2s2 2p3 হয়, আর অক্সিজেনের ক্ষেত্রে 2s2 2p4 হয়। দেখো 2p3 মানে এখানে পি যে অরবিটাল রয়েছে প্রত্যেকটা অরবিটালে একটা ইলেকট্রন আছে এবং সেটা হাফ ফিল হলে স্টেবল। আর এখানে p4 রয়েছে, p4 এরকম রয়েছে, এবং দুটো অরবিটের মধ্যে ইলেকট্রন গ্রহণ করতে পারবে কারণ ফাঁকা রয়েছে। তো নাইট্রোজেন যদি ইলেকট্রন গ্রহণ করে, দেখো স্টেবল থেকে আনস্টেবল ইলেকট্রন কনফিগারেশন আসবে। কেমন? স্টেবল থেকে আনস্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন আসবে, অর্থাৎ 2p4 হয়ে যাচ্ছে এইরকম হবে নাইট্রোজেনের ক্ষেত্রে। তাহলে এইটা হচ্ছে আনস্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন, আনস্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন। তাহলে স্টেবল থেকে আনস্টেবল অর্থাৎ 2s2 2p3 থেকে আনস্টেবল হবে না। হবে না কোথাও অর্থ হচ্ছে তাহলে নাইট্রোজেন ইলেকট্রন গ্রহণ করবে না। আর অক্সিজেনে দেখো, অক্সিজেনের ক্ষেত্রে স্টেবল ইলেকট্রন কনফিগারেশন নেই 4, আর 2p4 মানে আরও দুটো ইলেকট্রন গ্রহণ করতে পারে। তাহলে O- তৈরি করলে 2s2 2p5, রাইট? 2p4 তুলনা 2p5 ইলেকট্রন কনফিগারেশন আরও স্টেবল, কারণ যত ইলেকট্রন ভর্তি হবে অরবিটের মধ্যে তত স্টেবিলিটি পাবে। তাহলে এখানে কিন্তু ইলেকট্রন আসক্তি মান বেশি হবে নাইট্রোজেন তুলনায়। কেন নাইট্রোজেন ইলেকট্রন গ্রহণ করতে পারছে না? কারণ স্টেবল ইলেকট্রন কনফিগারেশন। তো ইলেকট্রন আসক্তির মান অক্সিজেন বেশি নাইট্রোজেনের তুলনায়। তাহলে বোঝা গেল যে কারা ইলেকট্রন গ্রহণ করবে আর কোন কোন অ্যাটমগুলো ইলেকট্রন গ্রহণ করবে না। এবার আমরা জানবো যে এই ইলেকট্রন আসক্তি কার উপর নির্ভরশীল। এই ইলেকট্রন আসক্তি কার উপর নির্ভরশীল, কোন কোন ফ্যাক্টরের উপর নির্ভরশীল? দেখো, আমাদের প্রথম জানতে হবে যে ইলেকট্রন আসক্তি মানে ইলেকট্রনকে বাইরের কক্ষে যুক্ত করব। তাহলে প্রথমে দেখতে হবে যুক্ত করা যাবে কিনা, হচ্ছে অরবিটাল ফাঁকা আছে কিনা। দ্বিতীয় কথা, যখন যুক্ত করা হয়েছে ইলেকট্রনটা, ওই নতুন যে ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসে আকর্ষণ বল কতটা। যদি তীব্র আকর্ষণ বল থাকে তাহলে ইলেকট্রন আসক্তি বেশি, আর যদি মৃদু আকর্ষণ বল থাকে তাহলে ইলেকট্রন আসক্তি কম। মানে ধরো এই একটা অ্যাটম আছে, আমি ধরে নিচ্ছি যে এই অ্যাটমে ইলেকট্রনকে অ্যাড করা যাবে কারণ ফাঁকা রয়েছে। তাহলে যেহেতু ইলেকট্রনকে অ্যাড করা যাবে, তাহলে নিউক্লিয়াসে বাইরের উপরকে ইলেকট্রন অ্যাড করা হলো। এই ইলেকট্রনকে অ্যাড করা হয়েছে, দ্যাট ইজ নবাগত ইলেকট্রন, নতুন ইলেকট্রন এসেছে, নবাগত ইলেকট্রন। তাহলে এখন এই নিউক্লিয়াস যদি এই নবাগত ইলেকট্রনের প্রতি আকর্ষণ বেশি হয়, মানে বেশি করে ধরে রাখতে পারে, তাহলে ইলেকট্রন আসক্তি বেশি। তাহলে আকর্ষণ বেশি হলে আকর্ষণ বল যদি বেশি হয়, তাহলে দেখব যে ইলেকট্রন অ্যাফিনিটি বেশি হবে। বেশি হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটির মানটা, নেগেটিভ মানটা বেশি হবে। কেমন? এই নেগেটিভ মানটা বেশি হবে। আর যদি দেখা যায় যে এই অ্যাটম রয়েছে কেন্দ্রে পজিটিভ চার্জ আর এই নতুন ইলেকট্রন, এইটা হচ্ছে নবাগত ইলেকট্রন। এবার নিউক্লিয়াসের চার্জ নবাগত ইলেকট্রনের প্রতি আকর্ষণটা দুর্বল, এখানে আকর্ষণ বল দুর্বল। কেমন? যদি আকর্ষণ বল দুর্বল হয় তাহলে এই ইলেকট্রনটিকে ধরে রাখতে পারবে না। তাহলে এখানে দেখব ইলেকট্রনটিকে যেহেতু ধরে রাখতে পারছে না, তাহলে আসক্তি কমে যাচ্ছে। তাহলে ইলেকট্রন অ্যাফিনিটির মান কম হবে। তাহলে আমরা দেখতে হবে যে নিউক্লিয়াসের পজিটিভ চার্জ নবাগত ইলেকট্রনকে দিয়ে আকর্ষণ করতে পারছে না।
যদি আকর্ষণ বল বেশি হয় তাহলে ইলেকট্রন অ্যাফিনিটি বেশি হবে, আর যদি আকর্ষণ কম হয় ইলেকট্রন অ্যাফিনিটিটা কম হবে। তাহলে প্রথমে দেখব যে কোনো পিরিয়ডের ক্ষেত্রে কী দেখব, ধরো লিথিয়াম রয়েছে, বেরিলিয়াম রয়েছে, বোরন রয়েছে, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন অ্যান্ড নিয়ন। যতই আমরা ধীরে ধীরে ডান দিকে আসছি ততই কিন্তু প্রোটন সংখ্যা বাড়ছে, রাইট? প্রোটন সংখ্যা বাড়ছে। তাহলে প্রোটন সংখ্যা বাড়লে নবাগত ইলেকট্রনের প্রতি আকর্ষণ বল বৃদ্ধি পাবে, কারণ প্রোটন সংখ্যা বাড়া মানে কি পজিটিভ চার্জ বাড়া, আর পজিটিভ চার্জ বৃদ্ধি পেলে কী হয়, বাইরে কক্ষে যে ইলেকট্রন রয়েছে তার প্রতি আকর্ষণটা বৃদ্ধি পাবে, তার মানে ইলেকট্রন আসক্তি বাড়বে। তাহলে আমরা ধীরে ধীরে যতই আমরা ডান দিকে আসবো ইলেকট্রন আসক্তির মানটা বাড়ে, অর্থাৎ ই এর মান নেগেটিভ মানটা বাড়বে, কিন্তু নিয়ন, নাইট্রোজেন, বেরিলিয়াম এই তিনটে স্টেবল ইলেকট্রন কনফিগারেশন, তাহলে এই তিনটে বাদ দিলে আমরা দেখব যে ফ্লোরিন বেশি হবে, অক্সিজেন, তারপরে কার্বন, তারপরে বোরন, তারপরে লিথিয়াম। তাহলে এই তিনটের মান দেখব পজিটিভ মান চলে আসবে, কারণ স্টেবল ইলেকট্রন কনফিগারেশন, এই সমস্ত স্টেবল ইলেকট্রন কনফিগারেশনে ইলেকট্রন প্রতি কোনো আসক্তি থাকবে না, তার কারণ ইলেকট্রন যদি গ্রহণ করতো তাহলে আনস্টেবল হয়ে পড়তো, রাইট? তাহলে এবার এই তিনটের মধ্যে কী হবে, বেরিলিয়াম, নাইট্রোজেন এবং নিয়ন। দেখো নিয়নের মধ্যে 2s2p6 ইলেকট্রন কনফিগারেশন, এখানে ইলেকট্রন অ্যাডই করা যাবে না, আর 2s2p3 ইলেকট্রন কনফিগারেশন এখানে অ্যাড করা যাবে, কিন্তু ইলেকট্রন কনফিগারেশনটা আনস্টেবল হয়ে যাবে, কারণ এটা ফাঁকা রয়েছে। বেরিলিয়ামের ক্ষেত্রে 2s2 মধ্যে কোনো ইলেকট্রন অ্যাড করা যাবে না। তাহলে যেহেতু নাইট্রোজেনের ক্ষেত্রে ইলেকট্রন অ্যাড করা যাবে, তাহলে এই তিনটের মধ্যে নাইট্রোজেনের ইলেকট্রন আসক্তি বেশি, রাইট? এবার বেরিলিয়াম আর নিয়নের মধ্যে যদি এখানে ইলেকট্রন অ্যাড করতে চায় তাহলে কোথায় অ্যাড করব না 2p-তে অ্যাড করবো, কারণ 2p 0 হয়ে আছে, এখানে অ্যাড করব। আর এখানে যদি অ্যাড করতে হয় তাহলে আমাদের 3s-এ অ্যাড করতে হবে। তা যেহেতু 3s-এর এনার্জি হাই 2p তুলনায়, তাহলে এখানে হাই এনার্জি লাগবে, রাইট? এখানে যেহেতু 3s-এর এনার্জি লেভেলটা হাই, তাহলে এখানে ইলেকট্রন অ্যাড করার জন্য হাই এনার্জি লাগবে, আর এখানে ইলেকট্রন অ্যাড করার জন্য লো এনার্জি লাগবে। তাহলে এক্ষেত্রে বেরিলিয়ামের ইলেকট্রন আসক্তি বেশি হবে নিয়নের তুলনায়। তাহলে এখানে বসিয়ে দাও, তাহলে নাইট্রোজেন আসবে, তারপরে বেরিলিয়াম, তারপরে নিয়ন, রাইট? তাহলে এইগুলো সব পজিটিভ ভ্যালু আসবে আর এইগুলো সব নেগেটিভ ভ্যালু আসবে। তাহলে যে কোনো পিরিয়ডের ক্ষেত্রে আমরা দেখবো যে যেহেতু প্রোটন সংখ্যা বাড়ছে ইলেকট্রন অ্যাফিনিটি বেশি হওয়া উচিত, কিন্তু স্টেবল ইলেকট্রন কনফিগারেশনের জন্য তাদের মানগুলো কিন্তু ইলেকট্রন আসক্তি মান পজিটিভ আসবে। ধরো সেকেন্ড পিরিয়ডে যেগুলো রয়েছে, সেকেন্ড পিরিয়ডে রয়েছে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম রয়েছে, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন অ্যান্ড আর্গন রয়েছে। যতই আমরা ডান দিকে এগিয়ে যাব প্রোটন সংখ্যা বাড়বে, তার মানে নতুন ইলেকট্রন যুক্ত করলে ওই নতুন ইলেকট্রনের প্রতি আকর্ষণ বৃদ্ধি পাবে, তাই তো? তাহলে আমাদের ইলেকট্রন অ্যাফিনিটি মানটা বাড়া উচিত, কিন্তু আর্গন, ফসফরাস এবং ম্যাগনেসিয়াম এদের স্টেবল ইলেকট্রন কনফিগারেশন রয়েছে। আর্গনের ক্ষেত্রে 3s2 3p6 ইলেকট্রন কনফিগারেশন, ফসফরাসের ক্ষেত্রে 3s2 3p3 ইলেকট্রনিক কনফিগারেশন, আর ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে 3s2 ইলেকট্রনিক কনফিগারেশন। তাহলে এই তিনটে অ্যাটম ছাড়া বাকি কোনো অ্যাটমে ইলেকট্রন কনফিগারেশন স্টেবল নয়। তাহলে এই তিনটে অ্যাটম ছাড়া আমরা দেখব যে ইলেকট্রন আসক্তি ক্লোরিন বেশি হবে, তারপরে সালফার, তারপরে সিলিকন, ক্লোরিন, সালফার, সিলিকন, অ্যালুমিনিয়াম আসবে, তারপরে সোডিয়াম আসবে, রাইট? এবার এই তিনটের মধ্যে কোথায় ইলেকট্রন অ্যাড করতে পারবো? দেখো ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে 3s2 অর্থাৎ 3s-এ ইলেকট্রন পূর্ণ আছে। ফসফরাসের ক্ষেত্রে ইলেকট্রন কনফিগারেশন দেখো 3p3 আছে, 3p3 হলে ইলেকট্রন এখানে অ্যাড করতে পারবো, তাহলে ফাঁকা রয়েছে, অ্যাড করা যাবে। আর্গনের ক্ষেত্রে দেখো 3p6 মানে পি যে অরবিটাল রয়েছে প্রত্যেকটা অরবিটালে দুটো করে ইলেকট্রন, তাহলে এখানে ইলেকট্রন অ্যাড করতে পারবো না, তাহলে এখানে ইলেকট্রন অ্যাড করতে পারবো, কিন্তু অ্যাড করতে হলে বাইরে থেকে এনার্জি দিয়ে অ্যাড করতে হবে, কারণ স্টেবল ইলেকট্রন কনফিগারেশন আছে। তাহলে এই তিনটের মধ্যে ফসফরাসের ইলেকট্রন আসক্তি বেশি। এবার দেখো ম্যাগনেসিয়াম, আর্গন, যদি ম্যাগনেসিয়ামে ইলেকট্রন এনার্জি দিয়ে ইলেকট্রন অ্যাড করতে চায় তাহলে ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে 3p1 ইলেকট্রন অর্থাৎ 3p যে সাবসেল রয়েছে তার কোককের মধ্যে ইলেকট্রন অ্যাড করতে পারবো শক্তি দিয়ে। আর এখানে যদি অ্যাড করতে চায় তাহলে 4s1,
যেহেতু 3p তুলনায় 4s1-এর এনার্জি লেভেলটা বেশি, তাহলে এখানে বেশি শক্তি প্রয়োগ করতে হবে ইলেকট্রন অ্যাড করার জন্য, অর্থাৎ ইলেকট্রন অ্যাফিনিটি মানটা একদমই কম। দ্যাট ইজ পজিটিভ আসবে। তো ফসফরাস আসবে, তারপরে ম্যাগনেসিয়াম আসবে, তারপরে আর্গন আসবে। তাহলে এখানে সঠিক অর্ডার আসবে, এখানে বসিয়ে দাও ফসফরাস, ম্যাগনেসিয়াম এবং আর্গন, রাইট। তাহলে আমরা এখানে দেখলাম যে কোনো পিরিয়ডের ক্ষেত্রে যেগুলো স্টেবল ইলেকট্রন কনফিগারেশন আছে তাদের ক্ষেত্রে আমরা ইলেকট্রনকে সহজে অ্যাড করতে পারবো না, অর্থাৎ বাইরে থেকে শক্তি প্রয়োগ করে ইলেকট্রন অ্যাড করতে হবে, তার মানে ইলেকট্রন অ্যাফিনিটিটা পজিটিভ আসবে। এবার দেখবো যে গ্রুপ ওয়াইজ কীভাবে পরিবর্তন হচ্ছে। যে কোনো গ্রুপের ক্ষেত্রে আমরা দেখবো যে সাইজটা ধীরে ধীরে বৃদ্ধি পায় ফ্রম টপ টু বটম, অর্থাৎ ওপর থেকে যত নিচে আসা যায় তত কিন্তু সাইজ বৃদ্ধি পায়। ধরলাম যে কোনো একটা গ্রুপের কথা ভাবি, ধরো কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, লেড। ধীরে ধীরে সাইজ কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তা সাইজ বৃদ্ধি পেলে কী হয়, নতুন যে ইলেকট্রন অ্যাড করব সেই নতুন ইলেকট্রন প্রতি আকর্ষণ হারিয়ে ফেলবে, অর্থাৎ আকর্ষণ কম থাকবে। আকর্ষণ কম থাকলে ইলেকট্রন অ্যাফিনিটি কমে যাবে। কারণ দেখো, যদি আমরা কার্বনের সাইজ দেখি ছোট্ট সাইজ আছে, আমরা যদি জার্মেনিয়াম সাইজ দেখি এই লার্জ সাইজ, রাইট। তাহলে এখানে যে ইলেকট্রন অ্যাড করলে এই ইলেকট্রনের প্রতি যে হারে আকর্ষণ থাকবে, আর এখানে ইলেকট্রন অ্যাড করলে আকর্ষণটা কমে যাবে, কারণ দূরত্ব বেশি হওয়ার জন্য ইলেকট্রনের প্রতি আকর্ষণটা কম হবে, রাইট। তাহলে কম হলে এখানে ইলেকট্রন অ্যাফিনিটির মান কম হবে, আর এখানে বেশি হবে, ইলেকট্রন অ্যাফিনিটির মান বেশি হবে। তার মানে এখান থেকে বুঝতে পারলাম সাইজ বৃদ্ধির সঙ্গে সঙ্গে যে নতুন ইলেকট্রন অ্যাড করব ওই নতুন ইলেকট্রনের প্রতি আকর্ষণটা কমে যাবে, আর কমে গেলে তার আসক্তি দুর্বল হবে, কারণ আকর্ষণ যেহেতু নেই তাহলে আসক্তি থাকবে না ইলেকট্রনের। ওকে, তাহলে এখানে ইলেকট্রন আসক্তির মানটা কম হবে, আর এখানে ইলেকট্রন আসক্তির মান বেশি হবে। তাই দেখব যে কার্বনে ইলেকট্রন আসক্তি বেশি সিলিকনের তুলনায়। ওকে, কার্বনে ইলেকট্রন আসক্তি বেশি হবে সিলিকনের তুলনায়, কিন্তু কিছু ব্যতিক্রম থেকে যায়। কি ব্যতিক্রম? ধরো এক এক করে ব্যতিক্রম বলি। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তাহলে গ্রুপের উপর থেকে যত নিচে নামবো তত কিন্তু সাইজ বৃদ্ধি পাচ্ছে, তার ইলেকট্রন আসক্তি কমবে। তাহলে ফ্লোরিন বেশি হবে, ক্লোরিন, ব্রোমিন, তারপর আয়োডিন। কিন্তু ফ্লোরিন আর ক্লোরিনের মধ্যে এই অর্ডারটা সঠিক নয়। তাই সঠিক অর্ডার কী হবে? ক্লোরিন বেশি হবে, তারপরে ফ্লোরিন, তারপর ব্রোমিন, তারপরে আয়োডিন। অর্থাৎ এই অর্ডারটা সঠিক নয়, এটা সঠিক। কেন এরকম হলো? অর্থাৎ ক্লোরিনটা বেশি হবে ফ্লোরিনের তুলনায় কেন? তার কারণ দেখো, আমরা যদি ফ্লোরিনে ইলেকট্রন অ্যাড করতে চাই তাহলে ফ্লোরিন মাইনাস হবে। তো এখানে দেখবো ফ্লোরিনে ইলেকট্রন কনফিগারেশন 2s2 2p5, আর 2s2 2p5 তার সঙ্গে ইলেকট্রন অ্যাড করবো, অ্যাড করলে ইলেকট্রনিক কনফিগারেশন হবে 2s2 2p6 ইলেকট্রনিক কনফিগারেশন। ক্লোরিনের সঙ্গে যদি ইলেকট্রনে অ্যাড করতে চাই তাহলে ইলেকট্রনিক কনফিগারেশন হবে Cl-। ক্লোরিনের ক্ষেত্রে ইলেকট্রনিক কনফিগারেশন 3s2 3p5, এর সঙ্গে ইলেকট্রন অ্যাড করলে ইলেকট্রনিক কনফিগারেশন হবে 3s2 3p6 ইলেকট্রনিক কনফিগারেশন। তো দেখো 2p আর 3p, আমরা ইলেকট্রন অ্যাড করবো 2p তে, আর এখানে ইলেকট্রন অ্যাড করবো 3p। তো দেখবো যে 2p সাইজটা ছোট, তাই সাইজ ফ্যাক্টর দেখবো 3p সাইজটা লার্জ হয় 2p তুলনায়। কিন্তু দেখো এই 2p আর 3p তে ইলেকট্রন সংখ্যা সমান, তার মানে ছোটো সাইজে 5টা ইলেকট্রন আছে আর লার্জ সাইজে 5টা ইলেকট্রন আছে। তাহলে চার্জ ডেন্সিটি, অর্থাৎ ইলেকট্রনের যে চার্জ ডেন্সিটি কী দেখব? চার্জ ডেন্সিটি মানে চার্জ বাই ব্যাসার্ধ, রেডিয়াস। যেহেতু ছোটো সাইজ, ছোট হলে চার্জ ডেন্সিটি বেশি হবে, তাহলে 2p চার্জ ডেন্সিটি বেশি 3p তুলনায়। চার্জ ডেন্সিটি বলতে চার্জ বাই রেডিয়াস। তাহলে যেহেতু 2p সাইজটা ছোট, তার মধ্যে একই ইলেকট্রন রয়েছে, তাহলে কম্পেয়ার করলে 3p তুলনায় 2pর চার্জ ডেন্সিটি বেশি। এবার দেখো, আমরা যখন 2p5 অর্থাৎ ফ্লোরিনের ক্ষেত্রে 2p5 সেখানে ইলেকট্রন নিয়ে যাচ্ছে, তাহলে এই 5 মানে কি, এখানে 5টা ইলেকট্রন আছে আর ইলেকট্রনগুলো নেগেটিভ চার্জ, আর এই ইলেকট্রন নেগেটিভ চার্জ, তাহলে বোথ ইলেকট্রন নেগেটিভ চার্জ। 2p5 এ যে ইলেকট্রন আছে নেগেটিভ চার্জ, আর এখানে ইলেকট্রন নেগেটিভ চার্জ। তাহলে যখনই ইলেকট্রন অ্যাড করতে যাব ইলেকট্রন রিপালশন হবে। কার মধ্যে? 2p5 এর ইলেকট্রন আর এই নতুন ইলেকট্রন, এর মধ্যে রিপালশন হবে।
মানে বিকর্ষণ হবে, রিপালশন মানে বিকর্ষণ হবে। একই ঘটনা 3p5 সঙ্গে ইলেকট্রন যখন অ্যাড করতে যাব তখনও রিপালশন হবে, কারণ 3p5 ইলেকট্রন আছে। কিন্তু এখানে রিপালশনটা কম হবে। কেন কম হবে? না 3p5 চার্জ ডেন্সিটি কমে যাচ্ছে, রিপালশন কম হবে। কারণ হচ্ছে 3p5 চার্জ ডেন্সিটি কম। ওকে, তা যেহেতু চার্জ ডেন্সিটি কমে যাচ্ছে তাহলে ইলেকট্রনের রিপালশনটা কম। যখনই ইলেকট্রন রিপালশন কম তখন সহজেই কিন্তু ইলেকট্রনকে আমরা অ্যাড করে দিতে পারবো, সহজেই ইলেকট্রন অ্যাড করতে পারবো, কারণ রিপালশন কম হলেই অ্যাট্রাকশন অর্থাৎ আকর্ষণটা বাড়বে। তাহলে এই কারণে দেখবো যে সিএল এর ইলেকট্রন অ্যাফিনিটি ফ্লুরিনের তুলনায় কম। তাহলে মূল কারণটা হলো যে ফ্লুরিনের যে 2p অরবিটাল রয়েছে 3p তুলনায় সাইজ ছোট জন্য চার্জ ডেন্সিটি বেশি, তার নতুন ইলেকট্রন অ্যাড করতে গেলে বিকর্ষণ বেশি হবে, বেশি হলে সহজে ইলেকট্রনকে অ্যাড করা যাবে না। আর কম্পেয়ার করলে ক্লোরিনের তুলনায় ক্লোরিনে কী হয়, 3p অরবিটাল আছে, 3p অরবিটালের সাইজটা বড় হয়, তার চার্জ ডেন্সিটি অনেক কম, সহজে ইলেকট্রন অ্যাড করতে পারবো। তো এই কারণে আমরা ফ্লুরিন এবং ক্লোরিনে কম্পেয়ার করলে ক্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি হয়, কারণ চার্জ ডেন্সিটি অনেক কমে যায়, সহজে ইলেকট্রনকে অ্যাড করা যাবে। এরপরে কী হয়, বিআর আয়োডিন আছে, তাহলে এদের ক্ষেত্রে সাইজটা আরও বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ অরবিটালটা আরও ডিফিউজ হয়ে যাচ্ছে। ডিফিউজ হওয়ার জন্য এখানে ইলেকট্রনের যে চার্জ ডেন্সিটি সেটা অনেক কমে যায়, এর ফলে ইলেকট্রন রিপালশনও কমবে, সহজে কিন্তু ইলেকট্রনকে অ্যাড করা যাবে। অর্থাৎ ফ্লুরিন আগে ক্লোরিন আসবে, তারপরে ফ্লুরিন, ব্রোমিন, আয়োডিন। একই রকম আমরা দেখব যে অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পলোনিয়াম। তো ওপর থেকে যত নিচে নেবে আসবো তত কী হয়, ইলেকট্রন আসক্তি কমে যাওয়া উচিত ছিল। তাহলে অক্সিজেন বেশি, তারপরে সালফার, সেলেনিয়াম, তারপর টেলুরিয়াম, তারপরে পলোনিয়াম হওয়া উচিত ছিল। কিন্তু এই দুটোর মধ্যে পার্থক্য দেখা যায় যে সালফার বেশি হবে অক্সিজেন তুলনায়, তারপরে সেলেনিয়াম আসবে, তারপরে টেলুরিয়াম, তারপরে পলোনিয়াম আসবে। তো কেন এরকম হবে, তার কারণটা দেখো, ঠিক আগেই যেরকম বলছিলাম যে ফ্লুরিন আর ক্লোরিনের ব্যাপারটা এখানেও ঠিক একই রকম। যে অক্সিজেনের ক্ষেত্রে দেখো 2s2 2p4, এখানে আমরা ইলেকট্রন যোগ করব। কোথায় ইলেকট্রন যোগ করবো? 2p4 আর সালফারের ক্ষেত্রে 3s2 3p4, এখানে আমরা ইলেকট্রন যোগ করবো, যোগ করে s-2 হবে। তাহলে এখানে রিপালশনটা কার? 3p4 ইলেকট্রনের সঙ্গে এই নতুন ইলেকট্রন, আর এখানে রিপালশন কার? 2p4 ইলেকট্রনের সঙ্গে এই নতুন ইলেকট্রন। যেহেতু সাইজটা 3p বেশি 2p তুলনায়, তাহলে এখানে চার্জ ডেন্সিটি কম, সাইজ বেশি হলে চার্জ ডেন্সিটি কম, কারণ লার্জ সাইজের মধ্যে 4টে ইলেকট্রন আর স্মল সাইজের মধ্যে 4টে ইলেকট্রন, তাহলে এখানে বেশি চার্জ ডেন্সিটি, তাহলে এখানে রিপালশন বেশি, আর এখানটায় রিপালশন কম। তো রিপালশন কম মানে সহজে ইলেকট্রনকে অ্যাড করা যাবে, তাহলে ইলেকট্রন অ্যাফিনিটি বেশি হবে, আর এখানে ইলেকট্রন অ্যাফিনিটির মান কম হবে। তো এই কারণে আমরা দেখব সালফারে ইলেকট্রন অ্যাফিনিটি বেশি হয় অক্সিজেনের তুলনায়। তো একই কারণে দেখব যে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, এদের ক্ষেত্রে যতই উপর থেকে নিচে আসবো ততই কিন্তু তাদের ইলেকট্রন অ্যাফিনিটি কমে যাওয়া উচিত। তাহলে নাইট্রোজেন বেশি হবে, তারপরে ফসফরাস, তারপরে আর্সেনিক, তারপরে অ্যান্টিমনি, তারপরে বিসমাথ হওয়া উচিত ছিল। কিন্তু দেখা যায় ফসফরাস বেশি হবে নাইট্রোজেনের তুলনায়, তারপরে আর্সেনিক আসবে, তারপরে অ্যান্টিমনি আসবে, তারপরে বিসমাথ। তার কারণটা একই, যে নাইট্রোজেনের ক্ষেত্রে যখন ইলেকট্রন যোগ করবো 2s2 2p3 আছে, 2p3 এর সঙ্গে ইলেকট্রনের রিপালশন। আর ফসফরাসের ক্ষেত্রে আমরা যখন ইলেকট্রনটা যোগ করব 3s2 3p3, রাইট, এই ইলেকট্রনের সঙ্গে এই ইলেকট্রন রিপালশন। তাহলে এখানে যেহেতু রিপালশন বেশি, কারণ সাইজ ছোট আর 3টে ইলেকট্রন আছে, সাইজ বড় 3টে ইলেকট্রন, তাহলে এখানে চার্জ ডেন্সিটি কম, 3p3 এর চার্জ ডেন্সিটি কম, সহজে ইলেকট্রনের সঙ্গে ইলেকট্রন রিপালশন হবে না, তার মানে সহজে ইলেকট্রনকে অ্যাড করা যাবে। এর ফলে আমরা এই ওরাটা দেখব না, এই ওরাটা দেখব, অর্থাৎ ফসফরাসের বেশি হবে নাইট্রোজেনের তুলনায়। ওকে, তাহলে এইভাবে কিন্তু আমরা যে কোনো গ্রুপের ক্ষেত্রে এইরকম ঘটনা দেখব। কয়েকটা এক্সাম্পল দেওয়া যাক। ধরো সোডিয়াম প্লাস আর নিয়নের মধ্যে কোনটার ইলেকট্রন আসক্তি বেশি হবে?
সোডিয়াম প্লাসে ইলেকট্রন কনফিগারেশন 2s2 2p6 ইলেকট্রন কনফিগারেশন, নিয়নের ক্ষেত্রেও 2s2 2p6 ইলেকট্রন কনফিগারেশন। তাহলে কোনটাতে আমরা ইলেকট্রন সহজে অ্যাড করতে পারবো? দুটোই ইলেকট্রন কনফিগারেশন স্টেবল, দুটোরই ইলেকট্রন কনফিগারেশন স্টেবল। তো কোনটাতে আমরা ইলেকট্রন সহজে অ্যাড করতে পারবো? না পজিটিভ চার্জ। কারণ দেখো পজিটিভ চার্জ হয়ে গেছে, পজিটিভ হলে ইলেকট্রন যখন অ্যাড করবো তাদের মধ্যে অ্যাট্রাকশন ঘটবে, পজিটিভ নেগেটিভ মধ্যে অ্যাট্রাকশন, সহজে ইলেকট্রন অ্যাড করা যাবে, অ্যাড হয়ে ইলেকট্রনকে আমরা সহজে যুক্ত করতে পারবো। তাহলে যেহেতু পজিটিভ চার্জ আছে, পজিটিভ চার্জ থেকে বেশি করে ইলেকট্রন অ্যাফিনিটি আসবে, সহজ ইলেকট্রন প্রতি আসক্তি থাকবে। তো এই কারণে সোডিয়ামের ইলেকট্রন আসক্তি বেশি হবে নিয়নের তুলনায়, যদিও দুটো ইলেকট্রনিক কনফিগারেশন সেম এবং স্টেবল। ধরো ও মাইনাস আর এস মাইনাস, দুটো ক্ষেত্রে ইলেকট্রন অ্যাড করা যাবে না। ও মাইনাস প্লাস ইলেকট্রন যদি অ্যাড করি তাহলে এই মাইনাসের সঙ্গে ইলেকট্রন রিপালশন করবে, এস মাইনাস সঙ্গে ইলেকট্রন অ্যাড করলে এই মাইনাসের সঙ্গে ইলেকট্রন রিপালশন করবে। তবু এদের দুটোর মধ্যে যদি কম্পেয়ার করা হয় কোনটাতে সহজে ইলেকট্রন অ্যাড করতে পারবো? সালফারের ক্ষেত্রে। কারণ কি সালফারের ক্ষেত্রে কেন ইলেকট্রন অ্যাড করতে পারবো? তার কারণ অক্সিজেনে দেখো, অক্সিজেনে এই অবস্থায় সাইজ ছোটো, সাইজ ছোটো মানে চার্জ ডেন্সিটি বেশি, সাইজ ছোটো মানে চার্জ ডেন্সিটি বেশি, ডেন্সিটি বেশি, রাইট? তাহলে ডেন্সিটি বেশি হলে রিপালশন বেশি হবে, নতুন যে ইলেকট্রনটা আমরা অ্যাড করবো রিপালশন বেশি হবে। আর সালফারের সাইজটা বড়, সাইজ বড়, কেমন? সাইজ বড় হলে চার্জ ডেন্সিটি কম হবে, ওকে। চার্জ ডেন্সিটি কম হলে সহজে ইলেকট্রন অ্যাড করা যাবে, এর ফলে দেখব এস মাইনাসে ইলেকট্রন আসক্তি মান বেশি হবে অক্সিজেন মাইনাসের তুলনায়। তো এইভাবে আমরা কিন্তু ইলেকট্রন অ্যাফিনিটি সম্বন্ধে আমরা জানবো এবং এইভাবে এটাকে কম্পেয়ার করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।